ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান থেকে বোমা হামলা। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট। ফোর্দো পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি। মধ্যরাতে হাজারীবাগে আগুনে পুড়ল খেলনার কারখানা সহ চামড়ার কয়েকটি গোডাউন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। অসহনীয় গরমে ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোকের। রাজধানীতে 25 শয্যার বিশেষায়িত সেন্টার চালু। সেবা মিলবে বিনামূল্যে। সংস্কারের পরও খানাখন্দে ভরা যশোর খুলনা মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থায়ী সমাধানে দেয়া হচ্ছে কংক্রিট ঢালাই। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান থেকে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, হামলা হয়েছে নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পরমাণু কেন্দ্রে। যদিও এই হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। আরও দাবি করেছেন, হামলা চালিয়ে নিরাপদে ইরানের আকাশসীমা থেকে ফিরেছে মার্কিন বিমান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 10টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। 2 সপ্তাহ সময় নিলেও আচমকাই ইরানের সঙ্গে সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করেছে মার্কিন যুদ্ধবিমান, এমন দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের নাতাঞ্জ, ইস্পাহান, ফোর্দো লক্ষ্য করে সফল আঘাত হানতে সক্ষম হয়েছে মার্কিন B-2 বম্বার বিমান। হামলায় ফোর্দো পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়েছে, এমন দাবিও করছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযান শেষে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপদে ইরানের আকাশসীমা থেকে ফেরত এসেছে বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রাথমিকভাবে B-2 বিমান থেকে ফোর্দোতে বিপুল সংখ্যক বোমা ফেলে প্রাথমিকভাবে অভিযান শুরু করে মার্কিন সেনারা। এদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ইয়েমেনের হুথিদের প্রতিক্রিয়া, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে যুদ্ধের অবসান নয়, বরং নতুন এক যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আত্মরক্ষার দাবিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে আদৌ হামলার বৈধতা রয়েছে, এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ সনদের রেফারেন্স টেনে বিশ্লেষকরা বলছে, আক্রমণ আসন্ন এমন যুক্তি দিয়ে আগে হামলা চালিয়ে সে হামলার বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের পাশে সামরিকভাবে যুক্ত হওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে খুব কাছাকাছি বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও বলছে, ইরানের পারমাণবিক হামলার আশঙ্কায় 13 জুন রাতে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ শুরু করেছে তারা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এসব যুক্তির বৈধতা আসলে কতটুকু? এ নিয়ে জাতিসংঘ সনদের তথ্য বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এক দেশের উপর অন্য দেশের আগ্রাসনের কোনো বৈধতা নেই। কেবল আত্মরক্ষার জন্য সামরিক পদক্ষেপের বৈধতা রয়েছে জাতিসংঘের ওই দলিলটিতে। তবে সংশ্লিষ্ট দেশগুলোকে সব ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে। সেই চেষ্টা ব্যর্থ হলেই বল প্রয়োগের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু আলোচনা চলার মধ্যেই কোনো দেশ আক্রান্ত হলে সে দেশ আত্মরক্ষার অধিকার থেকে পাল্টা হামলার বৈধতা রাখে। এখন মূল প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে ইসরায়েলের আত্মরক্ষার দাবি কতটা আন্তর্জাতিক আইনে যুক্তিসঙ্গত? এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইসরায়েল ও তার মিত্ররা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর সাবেক সদস্য মার্কো মিলানোভিচের মতে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনে বৈধ নয়। এ বিষয়ে একমত অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মারিয়া গাভুলেনিও। এমন পরিস্থিতিতে জানার বিষয় হলো,
ইরানের পারমাণবিক বোমা তৈরির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সবশেষ কোনো তথ্য প্রমাণ সামনে এনেছিল কিনা। এক্ষেত্রে দেখা যায় 9 জুন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানছে না। এতে দেশটির কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ কিনা তা যাচাই করার সক্ষমতা অনেক কমে গেছে, যার কারণে ইরানে দ্রুতগতিতে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করাকেও গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন গ্রোসি। 1981 সালেও আগাম আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরাকের নির্মাণাধীন ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 487 নম্বর প্রস্তাবের মাধ্যমে ওই হামলার কঠোর নিন্দাও জানিয়েছিল। এও বলা হয়েছিল যে ইসরায়েল তখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেনি, যার প্রেক্ষিতে বর্তমানে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে অনলাইনে জোয়ার উঠেছে মিথ্যা তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়া ছবি ভিডিওর। বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে ইরানের সাধারণ মানুষ সমর্থন ইসরায়েলি বাহিনীর প্রতি এমন অপপ্রচারও চালাচ্ছে ইসরায়েলপন্থীরা। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা দেখানো 3টি সর্বাধিক প্রচারিত ভুয়া ক্লিপ দেখেছেন 10 কোটির বেশি মানুষ। বিস্তারিত জানাবেন নুজহাত কামাল। ইসরায়েলি হামলার জবাবে তেহরানের শক্ত প্রতিক্রিয়া কিংবা ইসরায়েলের বিপরীতে ইরানের দুর্বলতা, পাল্টাপাল্টি দাবি আর অতিশয়োক্তিতে তোলপাড় অনলাইনের দুনিয়া। বিবিসির বিশ্লেষণ বলছে, ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী জনমত প্রবল হচ্ছে এমন তথ্য ছড়িয়েছে বিভিন্ন ইসরায়েলপন্থী অ্যাকাউন্ট। এসব দাবির সপক্ষে বিক্ষোভ আর জনসমাবেশের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। এমনকি তেহরানের রাস্তায় দাঁড়িয়ে ইসরায়েলকে ভালোবাসি বলে স্লোগান দেওয়ার দৃশ্য সম্বলিত ভিডিও ভাইরাল হয়েছে। গেল 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। জবাবে ইসরায়েলেও চলছে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। অপপ্রচারে পিছিয়ে নেই ইরানপন্থীরাও। দেশটির সামরিক সক্ষমতা আর ইসরায়েলের হামলা পরবর্তী পরিস্থিতি অতিরঞ্জিত করে ছড়িয়েছে শত শত ফেক ভিডিও, যেগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ছড়ানো এমন 3টি ভুয়া ভিডিওতে ভিউ 10 কোটির বেশি। সামাজিক মাধ্যম এক্সে তেহরানের সাথে সম্পৃক্ততা না থাকলেও ডেইলি ইরান মিলিটারি নামের একটি ইরানপন্থী অ্যাকাউন্টে এক সপ্তাহে 7 লাখ থেকে অনুসারীর সংখ্যা শতভাগ বেড়ে 14 লাখে পৌঁছেছে। ব্যবহারকারীদের নিউজ ফিডে নিয়মিত উঠে আসা এমন অনেক অ্যাকাউন্টের একটি এটি, যেসব অ্যাকাউন্টে অপপ্রচার চললেও রয়েছে ব্লু টিক, অর্থাৎ অ্যাকাউন্টগুলোর নির্ভরযোগ্যতা এক্স স্বীকৃত। এসব অ্যাকাউন্টের পেছনে কারা তা জানার উপায় নেই। বিবিসির যাচাই করা এসব অ্যাকাউন্টে ইসরায়েলি হামলার বিপরীতে ইরানের শক্ত জবাব অতিরঞ্জিত করে ছড়াতে ছবি আর ভিডিও তৈরিতে সাহায্য নেওয়া হয়েছে AI প্রযুক্তির। তেল আবিবে শখানেক ক্ষেপণাস্ত্র পড়ার একটি ছবিতে ভিউ 3.5 লাখ। আরেক ভিডিওতে দেখানো হয় ইসরায়েলি শহরটিতে একটি ভবনে মধ্যরাতের ক্ষেপণাস্ত্র হামলা। রাতের বেলার ছবি আর ভিডিওর সত্যতা যাচাই কঠিন, জানান বিশ্লেষকরা। স্থল ও আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুক্তরাষ্ট্র নির্মিত F-35 ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ছড়িয়েছে অসংখ্য ভিডিও। সব ভিডিও সত্য হলে ইসরায়েলি বোমারু বিমানের বহরের 15% ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। AI প্রযুক্তিতে তৈরি একটি ভিডিও এরই মধ্যে মিথ্যা প্রমাণ করেছেন গবেষকরা। ইরানের মরুভূমিতে ভূপাতিত বিমানটির কাছে দাঁড়িয়ে থাকা মানুষ আর নিকটবর্তী যানবাহনের আকার একই। মাটিতেও নেই বিমান আছড়ে পড়ার কোনো চিহ্ন। টিকটকেও 2 কোটির বেশি ভিউ পাওয়া ইসরায়েলি F-35 ভূপাতিত হওয়ার দৃশ্য একটি ফ্লাইট সিমুলেটর ভিডিও গেম থেকে নেয়ার প্রমাণ মিলেছে। নেট দুনিয়ায় ভুয়া ছবি ও ভিডিও প্রচারের উদ্দেশ্য ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, মূলত অর্থ উপার্জনের লক্ষ্যেই এই অসাধু পথ বেছে নিচ্ছেন অনেকে। নুজহাত কামাল, এখন বিশ্ব।
হাজারীবাগে আগুনে পুড়ল খেলনার কারখানা সহ চামড়ার কয়েকটি গোডাউন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, যদিও এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ট্যানারি ব্যবসায়ীদের লাখ টাকার মালামাল। বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফিন। মধ্যরাতে হাজারীবাগের ট্যানারি মোড়ের বেশ কিছু টিনশেড গুদামে এভাবেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। এলাকাবাসীর ঘুম ভেঙে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাতাসের গতিতে বড় হতে থাকে আগুন। খবর পেয়ে শনিবার দিবাগত রাত 1:52 ঘটনাস্থলে কাজ শুরু করে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 4টি ইউনিট। এরই মধ্যে পুড়ে ছাই ট্যানারি ব্যবসায়ীদের লাখ টাকার মালামাল। আমার এখানে প্রায় 8.5 লাখ টাকার চামড়া ছিল। আমি দেখছি আগুনে সব শেষ হয়ে গেছে। ফিনিশের একটা গোডাউন আছে, এখানে আর্টিস্টদের আপনার জগন্নাথ ভার্সিটির আর্টিস্টদের স্টুডিও ছিল। এই আপনার কি ছিল? আমাদের সোলের গোডাউন। আমি দেখছি ওয়াল ভাই আসতেছে, আসার পরেই দম করে আগুন লাগছে, সেকেন্ডের ভিতরে আগুন সব ধোয়া হয়ে গেছে। আমাদের ভাগ্য ভালো যে মানে নতুন সিলিন্ডার গুলো মানে মনে সম্ভবত 2-1 দিনে আসছে আর কি। ইনটেক সিলিন্ডার 2 গাড়ি বাই করে ফেলেছে তাড়াতাড়ি করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাত 2:58 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে না জানা গেলেও ফায়ার সার্ভিস জানায় বাশার লেদার নামের একটি শিশুদের খেলনার কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কিছু চামড়ার গুদামে। কাছাকাছি পর্যাপ্ত পানির উৎস না থাকা ও সরু সড়কের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এটা আসলে ছিল প্লাস্টিকের জানেন যে খেলনা তৈরি হতো। আর এখানে আমরা আরেকটু যতটুকু দেখেছি অগ্নি নির্বাপনের সময় যে আতশবাজির মতো যেগুলো সাধারণত যে জন্মদিনে করা হয়, এগুলো কিছু ছিল যেগুলো আসলে যখন অগ্নি নির্বাপন করতে যাই তখন ঠাস ঠাস করে কিছুটা ফুটছে এবং শব্দ হয়েছে আর কি। আগুনের ভয়াবহতা টের পেয়ে পাশে থাকা একটি গ্যাস সিলিন্ডার গুদামের সিলিন্ডার সরিয়ে ফেলে এলাকাবাসী। রক্ষা পায় বড় ধরনের দুর্ঘটনা থেকে। আগুনের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নির্ণয় করতে না পারলেও কোনো হতাহত হয়নি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বড় কিছু না আর কি, ছোটখাটো। তানজিম শাফিন, এখন, ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝুঁকি বাড়ছে হিটস্ট্রোকের। পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে 25 শয্যা বিশিষ্ট হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে, যেখানে সেবা মিলবে বিনামূল্যেই। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। টানা এই তাপপ্রবাহে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা রোগ। চিকিৎসকরা বলছেন তীব্র গরমে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এছাড়াও নানা রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যের দিকে দিতে হবে বাড়তি নজর। চিকিৎসকরা বলছেন হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা। মাথা ব্যথা, ঘোরাসহ চোখে ঝাপসা দেখা দিতে পারে। এছাড়াও অস্বাভাবিক দুর্বলতা, মাংসে টান ও বমি অনুভব হয়। শেষ পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া সহ খিঁচুনি হতে পারে। রোগীর হিট ক্র্যাম্প হইতে পারে, অ্যাবডোমিনালে কন্ট্রাকশন হইতে পারে, রোগী আনকনসিয়াস হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই সিরিয়াস কেস। তখন কিডনি, লিভার ইনজুরি হয়ে পেশেন্ট মে ডাই, এবং এই পেশেন্ট খুব দ্রুতগতিতে মারা যায়। তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। 25 শয্যা বিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বিনামূল্যে। প্রাইমারি ম্যানেজমেন্টটা কিন্তু আপনি যে কোনো মানুষকে দিয়ে দেওয়ানো সম্ভব। যে তার টাইট ক্লদিংস আছে, এটা খুলে ফেলে তাকে লুজ ফিটিং কাপড় দিতে হবে। যে তাকে একটু আমরা ঠান্ডা পানি জাতীয় কিছু খাওয়াই দিলাম, তার গা একটু মুছে দিলাম, বাতাস দিলাম, তাতে তার এই জিনিসগুলি থেকে যে খারাপ হওয়াটা থেকে প্রাইমারি রক্ষা করে দেন আমরা তাকে হাসপাতালে মুভ করলাম। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক জানান, তাপপ্রবাহ চলাকালে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে। গুরুতর রোগীদের জন্য দ্বিতীয় তলায় রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র। প্রথমে আসলে ট্রাইজে আমাদের শর্টিং করা হয়, তারপরে হিট স্ট্রোক সেন্টার রেফার করা হয় যদি হিট রিলেটেড কোনো ইলনেস থাকে। ওইখানেও যদি ম্যানেজমেন্ট না হয় তখন উই শিফট দেম টু আইসিইউ। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা ডিএনসিসির আন্ডারে 5টি অ্যাম্বুলেন্সে ডেডিকেটেড রয়েছে, এবং এই নাম্বারে কল দিলে দে উইল রেসপন্ড। জাতীয় জরুরি সেবা 999-এ ডিএনসিসির এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও তীব্র গরমে পার্ক, জলাধার ও মসজিদগুলোতে দিনের বেলা নিরাপত্তা নিশ্চিত করে অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি নাগরিকদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এদিকে আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপুরের মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে অধ্যক্ষ ডক্টর কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেলের চলমান অচল অবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হল সংস্কারের দাবি জানিয়ে আসছিল সেখানকার শিক্ষার্থীরা। বিশেষ করে 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবাসিক হলকে ঝুঁকিপূর্ণ মন্তব্য করে মানববন্ধন এবং ক্লাস বর্জনের মতো কর্মসূচিও পালন করেছিল। এরই মধ্যে একাডেমিক কার্যক্রম বন্ধের এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। উৎসব বা পার্বণের অবসরে অবকাশ যাপনের সুযোগ কমছে রাজশাহীতে। নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র। সৌন্দর্যের নগরে বিনোদন তৃষ্ণায় লাখো মানুষ। বিনোদনে রাজশাহীর উন্মুক্ত বাজারে বিনিয়োগ চান ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। সাংস্কৃতিক সংগঠন সহ বিনোদন কেন্দ্রিক উদ্যোগকে পৃষ্ঠপোষকতার তাগিদ বিশেষজ্ঞদের। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে ঋতু বদলের হাওয়া বইছে, নগর আকাশে চলছে গুমড়ুমুখু মেঘেদের সম্মেলন। রোদ ঢেকে হঠাৎই বাদল দিন ছুঁয়ে দিচ্ছে নগর প্রকৃতি। ধূসর শহরটা বৃষ্টি বাদলে ধুয়ে মুছে হয় রঙিন, সাজে কৃষ্ণচূড়া সোনালু জারুলের হাসিতে। বসন্ত, বৈশাখ বা বর্ষা, ঋতুবৈচিত্র্যে সে সৌন্দর্যের স্পষ্ট ছবি ফুটে ওঠে সবুজের নগরে। এ শহরে একরাশ ক্লান্তি আর অবসাদে মন ভোলায় কাঠগোলাপ, জারবেরা আর জবার মুকুটে। প্রশস্ত সড়কে হুড়খোলা রিকশায় নির্মল বাতাস ছুঁয়ে দেয় প্রশান্তি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। তবে নগরে উৎসবে তৃপ্ত হতে রয়েছে বিনোদন কেন্দ্র আর আয়োজনের অভাব। তাই অবসরের স্বস্তির তালিকায় পদ্মায় যেন প্রশান্তির সব দায় নাই। সোনারাঙ্গা জলতরঙ্গের নৌভ্রমণ, সকাল সন্ধ্যার নৈসর্গিক সৌন্দর্যই উৎসব উদযাপনের একমাত্র উৎস। সবকিছু অনেক সুন্দর হলেও আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে বিনোদনের জায়গাটা অনেক কম। আমি যদি বলি যে এখানে যে ফ্যামিলিকে নিয়ে কোথাও যাব, একটু সময় পার করব, ধরেন একটা পার্কের মতো সুন্দর গোছানো একটা পার্ক থাকবে, যেখানে বাচ্চাদের একটা খেলার জায়গা থাকবে। ঈদ হোক, পুজো হোক, কিংবা কোনো ফ্যামিলি গ্যাদারিং বা বাসায় কোনো গেস্ট এসছে তাদেরকে নিয়ে কোথাও যাবার হোক, আমাদের মাথাতে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে নদীর ধারে যাই, নদীর ধারে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাজশাহীবাসীর মনে হয় এই একটাই জায়গা আছে যে কোনো অকেশনে যাবার মতন। কেন্দ্রীয় উদ্যান, শিশু পার্ক বা অযত্নের চিড়িয়াখানা বড্ড একঘেয়েমি হয়ে উঠেছে অবসাদের অবসানে। তাই মন ভরে না দর্শনার্থীদের। আমি আসলে দেখতে চাই বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এগুলো, কিন্তু এখানে কিছুই নাই। আমি আর কি দেখবো? চিড়িয়াখানা নামে চিড়িয়াখানা, এখানে কিছুই নাই, শুধুমাত্র এই হাঁটার মতো একটা ওয়াকওয়ে দেওয়া আছে, এই তো। এই চিড়িয়াখানাতে আসলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চিড়িয়াখানায় পশু পাখিগুলা ফিরিয়ে নিয়ে আসা উচিত। ঈদ বা পালা পার্বণেও নেই আগের দিনের মেলা, খেলাধুলা। দল বেঁধে হলে যাওয়ারও সুযোগ হারিয়েছে এ নগর। 8টি সিনেমা হল ভাঙা হয়েছে 15 বছর আগেই। নিরুপায় নগরবাসী তাই ভিড় করে রেস্তোরাঁয়। 70, 80 কিংবা 90 দশকের এই 8টি হলেই 5টি শোই হাউসফুল যেত, ছবি যেটাই আসুক, কারণ মানুষ বিনোদনের সঙ্গী বা ঈদের আনন্দকে সঙ্গী করে নিত সেই সিনেমাগুলোকে। ছবি কিন্তু একা দেখতো না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন, ঘরের মানুষকে নিয়ে রিক্সা ভর্তি হয়ে, ভ্যান ভর্তি হয়ে, গরুর গাড়ি ভর্তি হয়ে, টমটম ভর্তি হয়ে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। ঈদে বা পার্বণে এই সময়গুলোতে যে নানা রকমের তৎপরতা হওয়া দরকার, সেটা যদি একসাথে শুরু হয়, আমার ধারণা একটা নতুন রকমের রূপান্তরের দিকে যাব। যেটা হলো যে আমরা গত 20-30 বছর এক ধরনের ভয় এবং আতঙ্কের মধ্যে কাটাইছি। সেই ভয় আতঙ্ক থেকে বেরিয়ে এসে আমাদের আসলে এখন বোঝা দরকার যে ধর্ম এবং সংস্কৃতি আলাদা হয় না,
এবং সবগুলোর একসাথে চর্চার ভিতর দিয়ে আসলে মানুষ বেড়ে ওঠে। বিনোদনের চাহিদায় ইকো রিসোর্ট, থিম পার্ক বা রাইড ভিত্তিক যে কোনো আয়োজনের জন্য রাজশাহী একটি উন্মুক্ত বাজার। ব্যবসায়ী নেতারা বলছেন, নগরীতে বিনিয়োগে লাভের নিশ্চয়তা শতভাগ। ইনভেস্ট করলে যে খুব দ্রুত রিটার্ন পাওয়া যায়, এই এখন সুযোগ এসছে রাজশাহী অঞ্চলে যে এই বিনোদনমূলক কোনো যদি কর্মকাণ্ড এখানে করা হয় তাহলে এখানে হিউজ পরিমাণে কিন্তু রিটার্ন পাওয়া যাবে। সেক্ষেত্রে এখানকার জমির মূল্যও কম আছে। এখন যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ইনভেস্টার আসে তার জন্য চেম্বার অফ কমার্স তাকে সব ধরনের সাহায্য সহায়তা করবে। ইকো ট্যুরিজমের সুবিধা আছে, রিসার্চ বেসড, শিক্ষা বেসড একটা ট্যুরিজমের ব্যবস্থা এখানে করা যেতে পারে। প্লাস ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোকে সুন্দরভাবে রক্ষা করেও কিন্তু বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। রাজশাহী নগরের প্রাণকেন্দ্র ভদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে চলছে ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নির্মাণ কাজ। আর বন্ধ আছে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক শিশু পার্ক। রাকিবুল হাসান, এখন রাজশাহী। বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। খানাখন্দে ভরা মহাসড়কের বেশিরভাগ অংশই প্রতিনিয়তই যানবাহনের যন্ত্রাংশ বিকলের পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনাও। এই অবস্থায় ভোগান্তিতে দিন কাটছে স্থানীয়দের। যদিও সড়ক বিভাগ বলছে সংস্কার কাজ শেষে হলে ভোগান্তি কেটে যাবে। রিপন হোসেনের প্রতিবেদন। যশোর খুলনা মহাসড়কের কোথাও দেবে গেছে, কোথাও তৈরি হয়েছে ঢিবির, কোথাও আবার বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় হয় ৩২১ কোটি টাকা। কাজ শেষ হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। এত অল্প সময়েই সড়কটির ১৫ কিলোমিটার অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। চালক ও স্থানীয়রা জানায়, মহাসড়কে ইটের সলিং আর খানাখন্দে ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। কাজ যা হচ্ছে আপনার এখনো ছাড়তে অনেক দেরি, কিন্তু এই পাশে যে রাস্তার পাশে দেখেছেন কত বড় গর্ত, এখানে যদি মারি না দেওয়া হয় ও গাড়ি চলবে না। ঘন্টা কি ঘন্টা জামে পড়ে থাকছে, বিভিন্ন লোকজন দুর্ভোগ করছে, অনেক অ্যাম্বুলেন্সগুলো পড়ে থাকতেছে, ওই ডানি বাই মেরে তাদের বেরোতে আসছে। যারা ব্যবসায়ী আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সঠিকভাবে দোকানদারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে না। রাজধানী ঢাকাসহ দূরপাল্লার ৩২টি রুটের যানবাহন চলাচল করে এই মহাসড়কে। এছাড়া বেনাপোল স্থলবন্দর, দর্শনা স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের হাজারো যানবাহন চলে প্রতিনিয়ত। বেহাল সড়কের যানজটে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। একবার জাম লাগলে ৩-৪ ঘন্টা থাকতেছে, জাম ছাড়াচ্ছে না। এর জন্যই যারা চলাচল করতেছে, আসা যাওয়া করতেছে, তাদের বহুত সমস্যা। ৪৫ মিনিট, আধা ঘন্টা, ৩৫ মিনিটও জাম থাকতেছে। এদিকে ১০০ গাড়ি, ওদিকে ১০০ গাড়ি, ১৫০ গাড়ি বেঁচে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাক উল্টে যাচ্ছে এবং ইজি বাইক বা মোটরসাইকেলগুলো যে আসবে এলাকাতে বেরোতে পারতেছে না, সময় মতো মাল নিয়ে যেতে পারতেছে না, তাই ডিলার পয়েন্টে যায় বসে থাকা লাগে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, কংক্রিটের ঢালাই দিয়ে মহাসড়কের সংস্কার চলছে। কাজ শেষ হলে ভোগান্তি দূর হবে আশা তার। ৩৫০ মিটার করে এটা আশা করি জুলাইয়ের মাঝামাঝি শেষ হয়ে যাবে। আর যেটা ২৩৫২ মিটার বললাম, মুরুলি এবং চেঙ্গুটিয়ায়, এই দুইটা কাজ সময়সীমা হচ্ছে ২ বছর আছে। ২ বছর থাকলেও আমরা আশা করি যে আগামী ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে শেষ করা যাবে। সড়ক বিভাগের তথ্য মতে, মহাসড়কের মুরলী রেল ক্রসিং থেকে অভয়নগর পর্যন্ত ৩০৪৮ মিটার রাস্তা সংস্কার চলছে। ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৬৮ লাখ টাকা, যা শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এখন যশোর। উন্নয়ন বাজেটে ১৩০০ প্রকল্পের মধ্যে মাত্র ২০ থেকে ৩০টি নতুন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে রাজনৈতিক প্রকল্প বাছাই করে অতিরিক্ত অর্থ কাটছাঁট করা হচ্ছে বলেও জানান তিনি। আর বাণিজ্য সচিব জানিয়েছেন, ২ থেকে ৩ মাসের মধ্যে টিসিবি ফ্যামিলি কার্ডের সংখ্যা ফের ১ কোটিতে উন্নীত করা হবে। আরিফ হোসেনের প্রতিবেদন। ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের নতুন বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা, কালো টাকা সাদা করা সহ বেশ কিছু বিষয়ে শুরু হয় সমালোচনা। বাজেট গতানুগতিক কিনা প্রশ্ন ওঠে তা নিয়েও। নতুন বাজেট কি দিল আর স্বল্পোন্নত বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাতে করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনায় বসে সরকার ও বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, এলডিসি গ্রাজুয়েশনের জন্য উপযুক্ত প্রস্তুতি নেই সরকারের। 2025-26 অর্থ বছরে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখানো যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। কিন্তু আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিতে সিরিয়াস ঘাটতি আছে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা তার মন্ত্রণালয়ের নানা সংস্কার তুলে ধরেন। কালো টাকা সাদা করার বিধান নিয়ে বিতর্কেরও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। 5 কোটি টাকার একটা ফ্ল্যাট বোধহয় ওই ডিএইটি দামের বর্গ ফুট অনুযায়ী 1 কোটি টাকা দাম হবে। এই 1 কোটি দেখাতেই কালো টাকা সাদা করার, এই 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া। প্রবীণ এই অর্থনীতিবিদ জানান, উন্নয়ন বাজেটের 1300 প্রকল্পের মধ্যে নতুন মাত্র 20 থেকে 30টি। এছাড়া মন্দ প্রকল্প বাদ দিয়ে অতিরিক্ত বাজেট কাটছাট করা হচ্ছে বলেও জানান তিনি। সরকার যেভাবে চলে প্রশাসন, সেখানে অনেক ব্যয় সাশ্রয় করা সম্ভব। প্রকল্পের আমরা যা বাড়তি ব্যয় ছিল সেগুলোকে কাটছাট করে আমরা প্রকল্প ছোট করছি, সেটাও একটা কারণ কেন এডিপি ছোট হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন এত খারাপভাবে হচ্ছিল যে এগুলোকে শেষ করতে গেলে বরং ব্যয় আরো অনেক বাড়াতে হবে। একই সভায় অংশ নিয়ে বাণিজ্য সচিব বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা 1 কোটিতে উত্তীর্ণ করা হচ্ছে। এখন চলছে 57 লাখ এবং আগামী কয়েক মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে আমরা আবার 1 কোটি করব। তার আগ পর্যন্ত অন্তত আমরা ট্রাক সেল করছি এবং এভাবে বেনিফিটটা ক্ষুদ্র আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 2013 সালের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বাদ দিয়ে নতুন আইন করা হচ্ছে। এই আইনে পুকুর চুরি করার সুযোগ নির্বাচিত কোনো রাজনৈতিক দলের থাকবে না বলেও দাবি বক্তাদের। ডিসরাপশন না হয়, মানে কন্টিনিউশনে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টাটা করা হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানও। মূলত মোবাইল নেটওয়ার্কের জটিলতার কারণেই ডাটা ব্যবহার করতে না পেরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকেই ঝুঁকছেন বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের গ্রাহকরা। এতে সীমান্তবর্তী উপজেলায় বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা বাণিজ্য। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম আখাউড়ার কুড়িপাইকা। মোবাইল ফোন টাওয়ার প্রায় 3 কিলোমিটার দূরে হওয়ায় কাজ করে না নেটওয়ার্ক, তাই ব্যবহার করা যায় না মোবাইল ডাটাও। একই চিত্র সীমান্তবর্তী অন্যান্য উপজেলার গ্রামগুলোতেও। মোবাইল ইন্টারনেট জটিলতায় যোগাযোগের জন্য সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার এখন একমাত্র ভরসা ব্রডব্যান্ড ইন্টারনেট। এ 3 উপজেলায় সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। সর্বনিম্ন 500 টাকার প্যাকেজে মাসব্যাপী আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পেরে খুশি গ্রাহকরাও। আমাদের মোবাইল নেটওয়ার্কের টাওয়ার প্রায় অনেক দূরে, আমরা নেটওয়ার্ক এখানে তেমন পাই না, মানে ফোনেও কথা বলা যায় না, তাই আমরা এখানে বেশিরভাগই লোক ওয়াইফাই ইউজ করে। একবারে নেট থাকি না সিমে, তো এটা যদি সরকার আমরা একটু পরিবর্তন করে আমরা যাতে সুবিধা করতে পারি। লোক যোগাযোগ করতে না, ফোন করতে না, আমরা কোনো মোবাইলের কোনো নেট নাই, তাহলে আমরা অঙ্কা আবার ওয়াইফাই লাগাইছি, ওয়াইফাইয়ের খরচ দেই 500। আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের এই দেশের মোবাইল সেবা থেকে বঞ্চিত, সেটা আসলে অনেক বড় দুঃখের বিষয়। ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা খাতে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। সীমান্তবর্তী গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে সার্বক্ষণিক সচেষ্ট থাকার কথা জানান ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্টরা। সার্ভিসটুকু যেভাবে দিয়ে যাচ্ছে আমাদের গ্রাহকের সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করি যে ইন্টারনেট কানেকশন, ডাটা কানেকশন থেকে ইন্টারনেট কানেকশনটা বেস্ট। ওয়াইফাই কানেকশনটা 500 টাকায় 10 MBPS পাচ্ছে, 10 MBPS, যেটা হচ্ছে আপনি সব কিছু অনায়াসে চালাতে পারবেন, কোনো বাফারিং হচ্ছে না। এদিকে টেলিকম অপারেটরের সাথে আলোচনা করে সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বেসরকারি যারা টেলিফোন অপারেটর, মোবাইল অপারেটর যারা প্রতিষ্ঠানগুলো আছে, তারা যাতে ওই বর্ডারিং এলাকাতে যাতে তাদের টাওয়ার স্থাপন করে, তাহলে আপনার আমাদের জন্য সুবিধা হয় এবং এলাকার যে লোকজন যারা আছে, ওই এলাকায় যারা বসবাস করে, তাদের আত্মীয় স্বজন হোক, তাদের যোগাযোগ করাটা একটু সহজ হয়ে যায় আর কি। টেলিকমের সাথে কথা হয়েছে, এটাকে আরও আমরা আলোচনা করব, আরও যোগাযোগ করার চেষ্টা করছি যাতে দ্রুত তারা ওখানে একটা টাওয়ার স্থাপন করতে পারে আর কি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় লিঙ্ক 3, কর্নিভাল, অরবিট,
বিটিসিএল ও বিবাড়িয়া নেটওয়ার্ক সহ অন্তত 10টি প্রতিষ্ঠান ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে গ্রাহকদের। সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 2000 টাকার প্যাকেজ দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এখন ব্রাহ্মণবাড়িয়া। কিশোরগঞ্জের চামড়ার হাটে বেচাকেনা জমে উঠলেও দাম নিয়ে হতাশ ব্যাপারীরা। তারা বলছেন সরকার নির্ধারিত মূল্য তো দূরের কথা, মূলধনই উঠে আসছে না অনেকের। ট্যানারি প্রতিনিধিদেরও একই সুর। তারা জানান চামড়া প্রক্রিয়াজাত শেষে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারায় চাপ রয়েছে তাদের উপরও। বিস্তারিত থাকছে মশিউর কায়েসের প্রতিবেদনে। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে হাজারো চামড়া, চারপাশে কড়া গন্ধ আর কাঁচা চামড়ার স্তূপ। কিশোরগঞ্জের মুরুগমহল যেন চামড়ার রাজ্যে পরিণত হয়েছে। মাঠ ছাড়িয়ে রাস্তার দুপাশেও চামড়া নিয়ে বসেছে ব্যাপারীরা। চামড়ার এই হাটে জেলার করিমগঞ্জ, হোসেনপুর, কটিয়াদি, পাকুন্দিয়া সহ পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে চামড়া। তবে ব্যাপারীদের দাবি, বড় গরুর চামড়া প্রক্রিয়াজাত শেষে হাট পর্যন্ত আনতে প্রায় 1000 টাকা খরচ হলেও হাটে চামড়ার দাম মিলছে 700 থেকে 800 টাকা। মাঝারি গরুর চামড়ার দর 200 থেকে 400 টাকা। পচনের ভয়ে কেউ কেউ বাধ্য হয়ে কম দামেই বিক্রি করছেন। আমরা বাজারে ময়া লেগে কিনতে 800 900, বাজারে এসে দেখি 500 600 উপরে কোনো বাজার নাই। আর যারা আছে ব্যাপারী তারা সিন্ডিকেট করিয়া যার দিন আওতায় বসে রয়েছে। আমি কিনছি ভাই 700 চামড়ার মধ্যে 200 ফালাইছি, 500 লই আইছি, 500 বেচছি 500 টাকা করে। আর আমাদের বলতে গেলে চালান সহ গায়েব হয়ে গেছে। খরচ দিয়ে আমাদের 950 টাকা পড়তা পড়ে গেছে। আর এখন দাম হইতাছে বাজারে 500 টাকা 600 টাকা, এর উপরে কোনো দাম নাই। এরপর ওর দেখবাইছে ফালাই। অন্যদিকে ট্যানারি প্রতিনিধিরা বলছেন মাঠ পর্যায়ে যারা বেশি দামে চামড়া কিনেছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রক্রিয়াজাত শেষে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারার চাপ রয়েছে তাদের উপরও। সে কারণেই সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না জানান তারা। এবছর চামড়া সংগ্রহকারী যারা, ওদের বেশিরভাগই হয়তো বা লসের সম্মুখীন হবে, যেহেতু ওরা অনেকটা হাই প্রাইসে কালেক্ট করে ফেলছে। চাইনা ফোকাসড ব্যবসা করার কারণে আপনার তারাও একটা সুবিধা নিচ্ছে, মাল বিক্রি হচ্ছে না প্রপারলি, তো এজন্য আমরাও আপনার কিনতে পারতেছি না। মুরুগমহলে প্রতি হাটে বিক্রি হয় 10 থেকে 15,000 পিস কাঁচা চামড়া, অথচ কে করবে এই হাটের মূল্য মনিটরিং জানেন না খোদ ইজারাদারও। ফলে ন্যায্য দাম না পাওয়া যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে ব্যাপারীদের জন্য। এখানে তো গভর্নমেন্টের নির্ধারিত কোনো ব্যক্তি আমরা পাই না যে অমুকের কাছে দায়িত্ব, ওনার কাছে আমরা চামড়া নিয়ে গেলে আমরা চামড়া বিক্রি করলে টাকা দিবে বা গভর্নমেন্ট রেট অনুযায়ী, এরকম তো কোনো সুব্যবস্থা দেই না। শুধু মিডিয়াতে আমরা দেখি এত চামড়া রেট এত, অমুকটার রেট এত, কিন্তু কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি আছে বললে আমি ছোট মানুষ বললাম আমি দেখি নাই। মুরুগমহলের মতো বড় হাটগুলোতে সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন আর কার্যকর বাজার মনিটরিং না হলে লোকসানের হাহাকার বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। সরবরাহ কম থাকায় ঝালকাঠির বাজারে বেড়েছে অধিকাংশ মাছের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, এই সময়ে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন আর ক্রেতা উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? ধন্যবাদ বর্ষণ। আসলে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারে নেই বললেই চলে। বেশ কিছুদিন আসলে আবহাওয়ার কথা যদি বলি, সেটি অনুকূলে না থাকায় বঙ্গোপসাগরে কিন্তু আসলে জেলেরা সঠিকভাবে মাছ ধরতে পারেননি। সে কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কমে গিয়েছে। এ কারণে কিন্তু স্থানীয় যে চাষের মাছ, সেই চাষের মাছ অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেমন রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া, এই সমস্ত মাছ কিন্তু গেল সপ্তাহের যে আজকের বাজারে 20 থেকে 30 টাকা, এবং পাশাপাশি কিছু কিছু মাছ কিন্তু 50 টাকা বেশি দামেও বিক্রি হচ্ছে। এছাড়াও ইলিশ মাছের দাম আসলে সবসময় রসুন বেশি থাকে, সেটিও কিন্তু আজকের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে এই দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলছেন যে আসলে উৎপাদন না হওয়া এবং মাছের যে সরবরাহ সেটি কমে যাওয়াকে তারা দায়ী করছেন। এর পাশাপাশি আসলে মাছের খাবারের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ায় তারা এই মাছের দাম বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এমনটি বলছেন। আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে।
এবং তেলাপিয়া মাছ সেটিও 180 থেকে 200 টাকা বা 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। রুই মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। কাতল মাছ একই দামে বিক্রি হচ্ছে এবং চাষের যে শিং মাছ রয়েছে সেটিও 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের যে কই মাছ সেটিও কিন্তু 230 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। কার্প জাতীয় মাছ 160 থেকে 200 টাকা কেজি দরে কিনতে পাওয়া যাচ্ছে। আর ইলিশের কথা যদি বলি, আসলে ছোট সাইজের ইলিশ 700 টাকা থেকে শুরু করে 1 কেজি সাইজের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি দরে। এবং বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ বাজারে পাওয়া যাচ্ছে, সেই চিংড়ি মাছও 700 টাকা থেকে শুরু করে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ বাড়লে মাছের দাম কিছুটা কমবে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল জালুকাঠি থেকে আমার কাছে মাছ বাজার পরিস্থিতি সবশেষ। জিআই পণ্যের তালিকায় স্থান পেল নওগাঁর নাক ফজলি আম। স্বাদে গুণে অনন্য এ আমের জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি জেলাবাসী। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আম সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আগামীতে ব্যাপক বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে। নওগাঁর নাক ফজলি আম পাতলা চামড়া, সরু বীজ ও আঁশ না থাকায় এর খ্যাতি দেশ জুড়ে। স্বাদে ল্যাংড়ার মতো সুস্বাদু ও দেখতে ফজলির মতো এই আম এবার জায়গা পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের তালিকায়। স্থানীয়রা জানান, বদলগাছির ভান্ডারপুর গ্রামের জমিদার বিনোদ কুমার লাহেরি ভারত থেকে এই আমের চারা এনেছিলেন। সময়ের সাথে কলম চারার মাধ্যমে তা ছড়িয়ে পড়ে আশপাশে। বদলগাছি ও ধামেরহাট উপজেলায় নাকফজলি আমের সবচেয়ে বেশি বাগান রয়েছে। প্রতিটি আমের ওজন প্রায় 250 থেকে 300 গ্রাম। চাহিদা মানে এটা হলো কাঁচা হতে এরকম মিষ্টি, পাকলেও একই মিষ্টি। নাকফজলি আম জুন মাসের পয়লা সপ্তাহ থেকে শুরু হয় এবং মাসের শেষের মানে 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে অল কমপ্লিট করা লাগে। স্বাদে এবং গুণের কারণে আমাদের বদলগাছি উপজেলার গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে এটা এখন সমাদৃত হয়েছে। এই আমকে ব্র্যান্ডিং করতে 2017 সাল থেকে কাজ করছে চাষি সমবায় সমিতি। গেল 5 ফেব্রুয়ারি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করা হয়। এরপর 24 এপ্রিল স্বীকৃতি পায় জিআই পণ্য হিসেবে। এতে বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরে এই আম রপ্তানির আশা সমিতির নেতাদের। 2017 সাল থেকে আমরা চেষ্টা করে আসছি, আমরা জিআই এর সনদ পেয়েছি। এতে আমরা অত্যন্ত গর্বিত এবং এলাকাবাসী আমরা খুশি। ভালো দাম পাই এবং বাইরে যেন যায় এবং চাষিদের উপকৃত হয়, এটাই আমাদের ভবিষ্যৎ আশা। শুধু বদলগাছি উপজেলায় 255 হেক্টর জমিতে নাকফজলি আমের বাগান করা হয়েছে। গেল বছর প্রায় 20 কোটি টাকার এই আমের বাণিজ্য হয়েছে। এবছর আমের পরিমাণ কিছুটা কম হলেও বাজার দর বেশি হবে বলে আশা কৃষি বিভাগের। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে প্রায় 4000 মেট্রিক টন নাকফজলি আমের। তো আমরা আশা করি কৃষকরা এই আবারটা অর্জন করতে সক্ষম হবে। এবছরও প্রায় 20 কোটি টাকার মতো এখানে বাণিজ্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর পুরো জেলায় প্রায় 900 হেক্টর জমিতে রয়েছে নাকফজলি আমের বাগান, যা থেকে প্রায় 14,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। এখন নওগাঁ শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান থেকে বোমা হামলা, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট। ফর্দো পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি। মধ্যরাতে হাজারীবাগে পুরল খেলনার কারখানা সহ চামড়ার কয়েকটি গোডাউন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অসহনীয় গরমে ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোকের। রাজধানীতে 25 শয্যার বিশেষায়িত সেন্টার চালু, সেবা মিলবে বিনামূল্যে। সংস্কারের পরও খানাখন্দে ভরা যশোর খুলনা মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, স্থায়ী সমাধানে দেয়া হচ্ছে কংক্রিট ঢালাই। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।